আমি দেবব্রত চলে এসেছি আজকে আপনাদের কাছে একটা নতুন টপিক নিয়ে। এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। আমরা বাঁচবো কী করে, মিউচুয়াল ফান্ড কোনটাতে ইনভেস্ট করা উচিত, কত পার্সেন্ট কীভাবে ইনভেস্ট করব। প্রধানত আমরা যে মিউচুয়াল ফান্ডের ভাগগুলো, কত রকমের মিউচুয়াল ফান্ড হয়, সেটা মেনলি আলোচনা করব। কি হয় যখন আমরা কোনো ব্রোকারের কাছে যাই বা কোনো ব্যাংকে গেলাম কোনো কারণে, তখন ব্যাংক কী করে, ব্যাংক ম্যানেজার কী করে আমাদেরকে বোঝায় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, এই ফান্ডে করুন, ওই ফান্ডে করুন। আমরা জানিও না আদতে ওই ফান্ডটা কীরকম, কীভাবে ইনভেস্ট করে, আমরা যে টাকাটা ইনভেস্ট করছি সেটা কোন কোন ধরনের ফান্ড মানে কোম্পানিতে ইনভেস্ট করা হচ্ছে, তার রিস্ক প্রোফাইল কতটা, কিছু জানি না। তারও অত বোঝানোর সময় নেই, সে ইনসিস্ট করে ইনভেস্ট করার জন্যে। তো বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, আমরা বুঝলাম বা বুঝলাম না, আমরা করলাম, এরকম একটা ব্যাপার হয়। ব্রোকার তার সুবিধার মতো কোনো ফান্ডে হয়তো করালো, বা অনেক ক্ষেত্রে হয়তো নিজের মতন করে তার ভাবনা অনুযায়ী, তার রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী করে দিল। যে লোকটি করলো তার রিস্ক অ্যাপিটাইটের কোনো খোঁজ না নিয়ে নিজের মতন করে ইনভেস্ট করে দিল, এরকম ব্যাপারটা হয়। পুরো মিউচুয়াল ফান্ড কী, সেটাতে কীভাবে তাতে ইনভেস্ট করা হয়, কত রকম ভাগ আছে তার, সেই ভাগটা নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যেটা ব্যাপার হচ্ছে, প্রধানত মিউচুয়াল ফান্ড মেন তার চারটে ভাগ আছে। কীরকম ভাগ আছে? প্রথম হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, 2 নম্বর হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড, 3 নম্বর হচ্ছে হাইব্রিড ফান্ড বা ব্যালেন্সড ফান্ড, 4 নম্বর হচ্ছে লিকুইড ফান্ড। তো এবার ব্যাপারগুলো একটু ডিটেলস আলোচনা করছি। প্রথম 4টে ভাগ। তাহলে ইকুইটি ফান্ড কি? যে মিউচুয়াল ফান্ড তাতে নিবেশিকৃত যে টাকা, তাতে নিবেশ করেছে মানুষজন যে টাকা, সেই টাকাটাকে তার প্রায় পুরোটাই, বেশিরভাগ অংশটাই ইকুইটিতে যারা ইনভেস্ট করে তারা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড। দ্বিতীয় হচ্ছে ডেট ফান্ড। ডেট ফান্ড কি? ডেট ফান্ড হচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলো, এরকম মিউচুয়াল ফান্ড আছে যারা মানে পাবলিকের কাছ থেকে টাকাটা নিয়ে সেই টাকাটাকে শুধুমাত্র ডেট অ্যাসেটে ইনভেস্ট করে। ডেট অ্যাসেট কোনগুলো? মানে যেগুলো ফিক্সড ডিপোজিট টাইপের, নির্ধারিত নিশ্চিন্ত রিটার্ন দেবে যে ধরনের অ্যাসেট, সেগুলোতে ইনভেস্ট করে। যেমন গভর্নমেন্ট বন্ড, ডিভেঞ্চার, এই ধরনের কোম্পানির বিভিন্ন ধরনের বন্ড, এই জাতীয়তে ইনভেস্ট করে যে ধরনের মানে মিউচুয়াল ফান্ড, তারা হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড। যাতে রিটার্নটা ফিক্সড রিটার্ন পাওয়া যায়, নির্দিষ্ট রিটার্ন পাওয়া যায়, সেসব ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা হয়। 3 নম্বর হচ্ছে হাইব্রিড ফান্ড বা ব্যালেন্সড ফান্ড। ব্যালেন্সড ফান্ড কি? যে মিউচুয়াল ফান্ডে কিছুটাও মানে রিস্ক, ইকুইটি মিউচুয়াল ফান্ডে কী হয়, ইকুইটি মিউচুয়াল ফান্ডে রিস্ক থাকে অনেক বেশি, কারণ সেটা পুরোটাই প্রায় ইকুইটিতে ইনভেস্ট করা হয়। আর ডেট মিউচুয়াল ফান্ড একদমই ফিক্সড ইনকাম আছে, তাহলে তার রিটার্নও বেশি আছে না। কিছু লোক চাই যে ইকুইটিতে ইনভেস্ট করব কিছুটা, আর কিছুটা ডেটে করব, তাহলে দুটো কেন আলাদা করে করব। একটা মিউচুয়াল ফান্ড বানানো হয়েছে যাতে কিছুটা অংশ ডেট মানে ইকুইটিতে ইনভেস্ট করা হবে, আর কিছুটা অংশ টাকা ডেট বা যেটা ফিক্সড অ্যাসেট মানে ডিফেন্সার, বন্ড, এইসবেতে ইনভেস্ট করা হবে। সেই মিউচুয়াল ফান্ডগুলো হলো হাইব্রিড মিউচুয়াল ফান্ড বা ব্যালেন্সড মিউচুয়াল ফান্ড। তাতে কিছুটা ডেট এবং কিছুটা ইকুইটি, দুটোতে ইনভেস্ট করা হয়। রিস্কটা কিছুটা মানে ইকুইটিতে ইনভেস্ট করার জন্যে গেনটা কিছুটা আসে বা রিটার্নটা কিছুটা বেশি আসে। আবার ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তার যে রিস্কটাকে কমিয়ে দেওয়া হয়। যারা খুব অল্প রিস্কের মধ্যে কাজ করতে চায়, অথচ সামান্য রিস্ক নিতে চায়, তাদের জন্যে হাইব্রিড মিউচুয়াল ফান্ড বা ব্যালেন্সড মিউচুয়াল ফান্ড এগুলো কাজ করে বা এগুলো ইউজ করা যেতে পারে। 4 নম্বর আসছি। 4 নম্বর হচ্ছে লিকুইড ফান্ড। আজকে বলবো লিকুইড ফান্ডটা কী জিনিস। লিকুইড ফান্ড হচ্ছে এমন কিছু ফান্ড আছে, মিউচুয়াল ফান্ড আছে, যারা যে ইনভেস্টমেন্ট করে সেটা খুব যে কোনো কুইক তোলা যায়, মানে যে কোনো সময় হঠাৎ করে দিল, মানে তারা তুলতে পারে যে কোনো সময়। মানে আমরা পাবলিকরা তো যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট যে কোনো সময় করতে পারি, তুলতে পারি, সেটা বলছি না। যে ইনস্ট্রুমেন্টে বা যে জিনিসে বিনিয়োগ করবে মিউচুয়াল ফান্ডটা, তার লিকুইডিটিটা খুব বেশি হবে আর কি। মানে কোনো হয়তো এগুলো নর্মালি ওই শর্ট টার্ম ডিফেন্সার টাইপ বা ওই
কী বলে ওটাকে, ট্রেজারি বিল, এই ধরনের শর্ট টার্ম বন্ড, 3 মাসের 2 মাসের বন্ড, এইসব শর্ট টার্ম লিকুইড, খুবই যেগুলো ওভার লিকুইড ইনস্ট্রুমেন্ট, তাতে এরা মেনলি ইনভেস্ট করে। তাহলে এদের লিকুইডিটিটা এদের খুব বেশি থাকে। এরাও রিটার্ন খুব বেশি দেয় না, ওই ডেট ফান্ডের মতনই ওই 5-6% টাইপের, 6% টাইপের, 6-7% রিটার্ন বোধহয় দেয়। আর ডেট ফান্ড, লিকুইড ফান্ড এরও সব বেশি রিটার্ন দেয় না। হাইব্রিড ফান্ডও খুব বেশি রিটার্ন দেয় না, ইকুইটি মানে ডেট ফান্ডের থেকে একটু বেশি হয়তো দেয়। ঠিক আছে, তাহলে এই হলো মোট 4 ভাগ। এরপরে তাহলে প্রধান 4টে ভাগ করে দিলাম। এবার আমাদের নর্মালি আমরা ফিক্সড ডিপোজিট, ওই কেভিপি, এনএসসি, ডিভেঞ্চার, এগুলোতে ডাইরেক্ট তো ইনভেস্ট করি, এগুলোর জন্য মিউচুয়াল ফান্ডে সাধারণত আশ্রয় নিই না। আমরা যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে বা কাজে লাগবে সেটা হচ্ছে ইকুইটি ফান্ড। এবার ইকুইটি ফান্ডের বহু রকম ভাগ আছে। সেই ইকুইটি ফান্ডই মানে মিউচুয়াল ফান্ডের বেশি আমরা যেগুলো মানে প্রয়োজন লাগে, কাজে লাগে, সেটা পুরোটাই প্রায় ইকুইটি মিউচুয়াল ফান্ড কাজে লাগে। তো এবারে ইকুইটি মিউচুয়াল ফান্ড নিয়ে আমি তার ভাগগুলো নিয়ে বিশদে আমি আলোচনা করব। এবার ইকুইটি মিউচুয়াল ফান্ডের আমরা জানি যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের মানে সেই ফান্ডগুলোই যারা তাদের পুরো টাকাটাই প্রায় ইকুইটিতে ইনভেস্ট করে। আর ইকুইটি মিউচুয়াল ফান্ডের অনেকগুলি ভাগ আছে, যেমন লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড, মানে ইন্ডেক্স ফান্ডটা লাস্টে আসছি, লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, লার্জ মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ফোকাসড ফান্ড, ভ্যালু ফান্ড, ডিভিডেন্ড ইল্ড ফান্ড, কন্ট্রা ফান্ড, থিমেটিক ফান্ড, ইএলএসএস ফান্ড। হ্যাঁ, আরও 2-1 ধরনের আছে, সেগুলো নিয়ে খুব আলোচনা করবো না। যেমন ফান্ড অফ ফান্ডস হয়, আরবিট্রেজ ফান্ড হয়, এই ধরনের ফান্ড হয়ে থাকে মোটামুটি। তো এবার একটা করে আমি আলোচনা করব ইকুইটি মিউচুয়াল ফান্ডের ভাগগুলো। আমাদের মেনলি কাজে লাগবে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ভাগগুলো। লার্জ ক্যাপ ফান্ড বলার আগে, এর আগের ভিডিওতে আমি বিভিন্ন ক্যাপের কোম্পানিগুলোর সম্বন্ধে, তার ভাগগুলোর সম্বন্ধে আলোচনা করেছি। তো আমি অবশ্য মাইক্রো ক্যাপ, ন্যানো ক্যাপটা নিয়েও আলোচনা করেছি। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মেনলি আমরা মাইক্রো ক্যাপ, ন্যানো ক্যাপের ইউজ খুব একটা পাই না। মেনলি স্মল ক্যাপই শেষ পর্যন্ত, মানে মাইক্রো ক্যাপ, ন্যানো ক্যাপগুলো স্মল ক্যাপের আন্ডারেই ধরে নেয়। তো তাহলে আমি একবার রিক্যাপ করে নিচ্ছি। তাহলে মানে কোম্পানির ক্যাপিটালাইজেশন অনুযায়ী কোম্পানি হচ্ছে, আমি এখানে ধরবো প্রধানত 3 রকম। কি লার্জ ক্যাপ কোম্পানি, লিস্টেড কোম্পানির মধ্যে প্রথম 100 লার্জেস্ট কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি। মিড ক্যাপ কোম্পানি হচ্ছে 101 থেকে, মানে লার্জেস্ট 101 থেকে 250 পর্যন্ত যে কোম্পানিগুলি আছে সেগুলি হচ্ছে মিড ক্যাপ কোম্পানি। আর 250-র নিচ থেকে, মানে টপ লার্জেস্ট 250-র নিচ থেকে যত ছোট কোম্পানি আছে সেগুলো সব হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি মিউচুয়াল ফান্ডের হিসেবে, সেটা বলে নিলাম। এখানে মাইক্রো আর ন্যানো খুব একটা ধরে না, ওগুলো সব স্মল ক্যাপের ভিতরেই ঢুকিয়ে দিই। 250-র বিলো 250 র্যাঙ্কিংয়ের যত কোম্পানি আছে সব হচ্ছে স্মল ক্যাপ কোম্পানিজ। এবার এটা জানা দরকার, কারণ যে আমি মিউচুয়াল ফান্ডের ভাগগুলো করব সেখানে আমরা এই ক্যাপগুলো লাগবে। কীরকম? প্রথম আসি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কি? যখন কোনো মিউচুয়াল ফান্ড তার মানে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের হচ্ছে 80%, তার টোটাল ফান্ডের 80% লার্জ ক্যাপ কোম্পানিতেই শুধুমাত্র ইনভেস্ট করতে পারবে, এটা তাদের বাইন্ডিংস আছে। লার্জ মানে 80%-এর কাছাকাছি লার্জ ক্যাপ কোম্পানিতে শুধু ইনভেস্ট করতে পাই সেবির অনুযায়ী, অ্যাকর্ডিং টু তারা হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড। এবার ওই যে 20% ফান্ডটা তার হাতে রইলো, সেটাকে স্মল ক্যাপ, মিড ক্যাপও ভাঙতে পারে, বা টোটাল 20%টা সে ডেটেও ইনভেস্ট করতে পারে, তার মতন সে ইনভেস্ট করে। কিন্তু 80% তার ফান্ডের 80% পোর্শন তাকে লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, এরকম একটা ব্যাপার হচ্ছে লার্জ ক্যাপ ফান্ডে। লার্জ ক্যাপ ফান্ড যেহেতু শুধুমাত্র স্টেবল এবং বড় কোম্পানিতে ইনভেস্ট করে, এর রিটার্ন তুলনামূলকভাবে খুব বেশি আসে না। এদেরকে ইন্ডেক্সকে বিট করা, মানে এই নিফটিকে বিট করতে এদের হিমশিম অবস্থা হয়, এদের রিটার্ন খুব একটা আসে না। ওই মানে যাদের মেনলি প্রায়োরিটি হচ্ছে টাকাটাকে মানে বাড়ুক না বাড়ুক রিস্ক কম নিয়ে টাকাটাকে সেফটি রাখবো, অথচ ইকুইটি ফান্ডের কিছুটা হেল্প নেবো, তারা মেনলি লার্জ ক্যাপ ইকুইটি ফান্ডে ইনভেস্ট করে। 2 নম্বর আসছি। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে লার্জ মিড ক্যাপ, লার্জ অ্যান্ড মিড ক্যাপ
মিউচুয়াল ফান্ড। লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডের তাদের টাকার 35 ভাগ টাকা তারা ইনভেস্ট করতে পারবে লার্জ ক্যাপ কোম্পানিতে, এবং আর 35% তারা ইনভেস্ট করতে পারবে মিড ক্যাপ কোম্পানিতে। তাহলে 35% লার্জ ক্যাপ কোম্পানি, 35% মিড ক্যাপ কোম্পানি তাদের ইনভেস্ট করতে তারা বাধ্য। এরকম যে কোম্পানিগুলিতে হয় সেগুলো হচ্ছে লার্জ মিড ক্যাপ। লার্জ মিড ক্যাপ কী করে, লার্জ মিড ক্যাপের বাকি যে পার্সেন্ট, তাহলে 35% লার্জ, 35% মিড হয়ে গেল, বাকি 70% হয়ে গেল, বাকি রইল যে 30%, সেটা তারা স্মল ক্যাপও যেতে পারে, বা মিডেতেও পোর্শন বাড়াতে পারে, বা লার্জেও বাড়াতে পারে, তাদের ইচ্ছা মতো তারা তাদের ওটা ছাড় রয়েছে ফান্ড ম্যানেজারদের। তাহলে 35 এবং 35, লার্জ 35%, 35 মিড ক্যাপে ইনভেস্ট যে কোম্পানিগুলি করে সেগুলো হচ্ছে লার্জ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। তবে দেখা যায় যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো তাদের বেশিরভাগ তারা সেই লার্জ ক্যাপ কোম্পানির মতনই কাজ করে, হয়তো মিড ক্যাপ কোম্পানির যে পোর্শনটা একটু বেশি হয়, তাদের রিটার্নটা ওই লার্জ ক্যাপ কোম্পানির মতনই হয়, একটু হয়তো বেশি হয়, বা একটু মিড ক্যাপের মতন তাদের কিছুটা প্রপোর্শন থাকে আর কি, এটুকুই। এরপরে চলে আসছি মিড ক্যাপ কোম্পানিস। মিড ক্যাপ কোম্পানিস হচ্ছে সেই কোম্পানিগুলো যাদের টোটাল ফান্ডের 65% যাদেরকে যারা ইনভেস্ট করতে বাধ্য হয় বা বাধ্য আছে মিড ক্যাপ কোম্পানিতে, তারা হচ্ছে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। তাদের যে 35% যে পোর্শনটা ফান্ড ম্যানেজারের হাত মানে বাকিটা রইল, সেটা ফান্ড ম্যানেজার নিজের মতন লার্জ ক্যাপ, স্মল ক্যাপ বা তার মতন করে সে ইনভেস্ট করতে পারে, বাকি 35%, কিন্তু 65% তাকে মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, বা তার কাছাকাছি আর কি। তো এটা হচ্ছে মিড ক্যাপ হলো। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কারা? স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই সমস্ত মিউচুয়াল ফান্ড যাদের 65% পোর্শন স্মল ক্যাপ কোম্পানিতেই তারা ইনভেস্ট করতে হয় তাদেরকে, তারা হচ্ছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এবার বাকি ওই 35% তারা যেখানে খুশি করতে পারে। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড মানে লার্জের থেকে মিডটা একটু বেশি, তাদের ভোলাটাইলিটি বেশি থাকে, তার রিস্ক যেমন বেশি, রিটার্নটাও বেশি দেয়, এবং যখন পড়বে আবার বেশি দেয়। আর স্মল হচ্ছে তার গেনটাও যেমন বেশি, তেমন তার রিস্কটাও বেশি, ভোলাটাইলিটিটা বেশি হয়, ফ্লাকচুয়েশনটা বেশি হয় স্মল ক্যাপে সবচেয়ে বেশি। তো এটা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি, 65% স্মল ক্যাপ ইনভেস্ট করতে হবে। এরপরে হচ্ছে 5 নাম্বার হলো মাল্টি ক্যাপ ফান্ড। মাল্টি ক্যাপ ফান্ডকে 25% লার্জ ক্যাপ, 25% মিড ক্যাপ এবং 25% স্মল ক্যাপ কোম্পানিতে বাধ্যতামূলকভাবে ইনভেস্ট করতে হয়। বাকি যে 25% তার হাতে রইল ফান্ড ম্যানেজারের, সেইটাকে সে প্রয়োজন অনুযায়ী লার্জ, মিড, স্মল বা আদার্সে সে তার নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারে, বা স্থানান্তর করতে পারে, কিন্তু তাকে 25% করে লার্জ, মিড এবং স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতেই হবে। তো মাল্টি ক্যাপ কোম্পানির ক্ষেত্রে কি হয়, তার যেহেতু নির্দিষ্ট বাঁধা নিয়মের মধ্যে তাকে 75% ইনভেস্ট করতেই হয়, সেহেতু ফান্ড ম্যানেজারের ফ্লেক্সিবিলিটি থাকে না, ফলে সেটা রিটার্নটা নিয়মের বাইরে যে নিজের মতন করে কিছু বাড়তি রিটার্ন আনবে তার সুযোগ থাকে না। সেই জন্য মাল্টি ক্যাপ ফান্ডটাও খুব একটা পছন্দের মধ্যে আসে না। অনেকে কি করতে চাই যে আমি লার্জ, মিড, স্মল তিনটে কোম্পানিতেই তিন ধরনের কোম্পানিতেই এক্সপোজার চাই। এই ব্যাপারটা করার জন্য অনেকে ভাবে যে আমি মাল্টি ক্যাপ ফান্ডে কিছু ইনভেস্ট করে দিই, তাহলে আমার তিনটে লার্জ, মিড, স্মল তিনটেতেই আমার একটা অ্যালোকেশন এসে যাবে, এই জন্য মাল্টি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে। কিন্তু যেহেতু ফান্ড ম্যানেজারের ফ্লেক্সিবিলিটি থাকে না, সেহেতু মাল্টি ক্যাপ ফান্ডেও রিটার্ন তুলনামূলকভাবে ফ্লেক্সি ক্যাপ অনেক বেটার, কারণ ফ্লেক্সি ক্যাপের ফান্ড ম্যানেজারের অনেক ফ্লেক্সিবিলিটি থাকে, সে নিজের মতো যেখানে যে ধরনের খুশি ফান্ডে ফ্লেক্সি ক্যাপ এবং ফোকাসডে সে নিজের মতন, ফান্ড ম্যানেজার নিজের মতন অ্যালোকেশন করতে পারে, এই জন্য অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। এই জন্য মাল্টি ক্যাপের থেকে ফ্লেক্সি ক্যাপ বেটার। মাল্টি ক্যাপ ফান্ডের রিটার্ন মোটামুটি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মতনই হয়ে থাকে। হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা কি? ফ্লেক্সি ক্যাপ ফান্ড হচ্ছে সেখানে ফান্ড ম্যানেজার তার পুরো ফান্ডটাকে যেখানে খুশি ইকুইটিতে ইনভেস্ট করতে হবে, কিন্তু সে যেখানে খুশি স্মল ক্যাপ, মিড ক্যাপ যেখানে খুশি সে নিজের মতন করে ইনভেস্ট করতে পারে, তার পুরো ছাড় দেওয়া আছে নিজের মতন করে।
তাহলে এটা ফান্ড ম্যানেজারের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়, রিটার্নটা কিছুটা বেশি আসে এবং তার মতন সে যখন হয়তো লার্জ ক্যাপ ছুটতে থাকে লার্জ ক্যাপে বেশি সে ইনভেস্ট করতে পারে, যখন মিড ক্যাপগুলো বেশি ছুটছে তখন মিড ক্যাপ ইনভেস্ট করতে পারে, সে নিজের মতন করে সাজিয়ে নিতে পারে কোন কোন পোর্শনে কতটা ইনভেস্ট করবে তার পুরো ছাড় দেওয়া আছে। কিন্তু মূলত ওই 50টা কোম্পানিতেই 50টার কাছাকাছি কোম্পানিতে তারা তাদের ইনভেস্টমেন্ট মোটামুটি করে থাকে তাদের সুবিধা মতো। এই কোম্পানিগুলি হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা নর্মালি ফ্লেক্সি ক্যাপ আমরা ভালো ফান্ড হিসেবে ধরি, আমাদের খুব একটা পছন্দের ফান্ড হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। আমরা ফ্লেক্সি ক্যাপ ফান্ডটাকে মানে রিস্ক ম্যানেজমেন্টটা হয় এবং তাতে রিটার্নটাও ইকুইটি রিটার্নটা ভালো আছে এরকম একটা ধরে থাকি ফ্লেক্সি ক্যাপ। তো ফ্লেক্সি ক্যাপও দেখা যায় সেই এতদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি কোম্পানিটার বেশিরভাগ অংশই সে লার্জ ক্যাপে ইনভেস্টেড হয়ে থাকে এবং লার্জ ক্যাপের মতনই রিটার্ন দেয়, লার্জ ক্যাপের থেকে একটু হয়তো বেশি দেয়, এরকম ওই লার্জ ক্যাপ ওরিয়েন্টেড একটা ফান্ডের মতনই কাজ করে আর কি ফ্লেক্সি ক্যাপ। ফ্লেক্সি ক্যাপের মতন আরেকটা ফান্ড আছে ফোকাসড ফান্ড। ফোকাসড ফান্ডটা কি? ফোকাসড ফান্ড হচ্ছে সেই সমস্ত মানে ফোকাসড ফান্ড মিউচুয়াল ফান্ডরা হচ্ছে তাদের কোনো বাইন্ডিংস নেই, এত পার্সেন্ট মাল্টি ক্যাপে এই স্মলে করতে হবে, এত পার্সেন্ট মিড ক্যাপে করতে হবে, এত পার্সেন্ট লার্জ করতে হবে, এরকম কোনো বাইন্ডিংস নেই। তারা নিজেদের মতন যেখানে খুশি লার্জ মিডে যেখানে খুশি তাদের ইনভেস্টমেন্ট করতে পারে। কিন্তু মোটামুটি 30টা কোম্পানির মধ্যে তাদের ইনভেস্ট করার ব্যাপার থাকে, 30টা কোম্পানিতে তাদের কনসেন্ট্রেটেড পোর্টফোলিও করতে হয়। ফ্লেক্সি ক্যাপের মতনই কিন্তু একটু বেশি কনসেন্ট্রেটেড পোর্টফোলিও তাদের করতে হয়, ফলে তাদের রিস্কটা একটু বেশি হয়। ডাইভার্সিফিকেশানটা যখনই বেশি কোম্পানিতে চালানোটা কম হলো তখন তার যখনই 30টা কোম্পানির মধ্যে ফোকাস করতে হচ্ছে তখন তার ফ্লাকচুয়েশনের চান্সটা বেশি থাকে, রিস্কটা বেশি হয়, তেমন রিটার্নটাও কিছুটা বেশি দেয়, বেশি দিতে পারে নর্মালি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। মোটামুটি 30টা কোম্পানির মধ্যে যেখানে খুশি সে ইনভেস্ট করতে পারে ফোকাসড ফান্ড, ফ্লেক্সি ক্যাপের মতনই। এরপরে চলে আসছি আমি ভ্যালু ফান্ড, ডিভিডেন্ড ইল্ড ফান্ড। ডিভিডেন্ড ইল্ড ফান্ড মানে কিছু কিছু কোম্পানি দেখে থাকবেন, মানে ডাইরেক্ট আমি মানে কোম্পানির কথা বলছি, কোম্পানিতে যখন আমার শেয়ার ইনভেস্ট করি তখন দেখবেন কিছু কিছু কোম্পানি খুব ভালো ডিভিডেন্ড দেয়, যেখানে তার লভ্যাংশ একটা কিছুটা অংশ তার যারা শেয়ার হোল্ডার সেই তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়, এটা হচ্ছে ডিভিডেন্ড, আপনারা নিশ্চয়ই জানেন। তো ডিভিডেন্ড ইল্ড কোম্পানিরা মূলত যে সমস্ত কোম্পানির ডিভিডেন্ড বেশি দেয় সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে থাকে। তো ওই লার্জ ক্যাপের মতনই কিছুটা ফল দেয় দেখেছি এবারে যে। তো এরা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড কোম্পানি, যারা ডিভিডেন্ড ফান্ড, যারা ডিভিডেন্ড বেশি দেয় সেই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করে থাকে তারা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড ফান্ড। এরপরে চলে আসো ভ্যালু ফান্ড। ভ্যালু ফান্ড কি? ভ্যালু ফান্ড হচ্ছে সে সমস্ত মিউচুয়াল ফান্ড যারা বাজার থেকে ভ্যালু আছে যে সমস্ত কোম্পানি মানে চিপ ভ্যালুতে আছে, যার ইন্ট্রেন্সিক ভ্যালু কম আছে। আমি এর আগের দিনে মার্কেট ক্যাপ নিয়ে আলোচনা করেছি, সেদিনে ইন্ট্রেন্সিক ভ্যালু নিয়ে আলোচনা করেছি অলরেডি। যাদের ভ্যালুয়েশন সস্তা আছে এই মুহূর্তে, কোনো কোম্পানি ভ্যালুয়েশনটা বেড়ে গেল, কোনোটা মানে এরকম ব্যাপারটা হয়তো, তো যখন যে বাজারে খুঁজে তারা বের করবে যে সমস্ত কোম্পানির ভ্যালুয়েশনটা চিপ আছে, সস্তায় আছে, তাদের সস্তাতে যে সমস্ত কোম্পানি পাওয়া যাচ্ছে চিপ কোম্পানি, তাদের মধ্যে ভ্যালু বেশি, ইন্ট্রেন্সিক ভ্যালু ভালো আছে, সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে তারা হচ্ছে ভ্যালু ফান্ড। কিন্তু সেই মানে ফ্লেক্সি ক্যাপ বা লার্জ ক্যাপের মতনই ফল দিচ্ছে দেখছি এখনকার আর কি ভ্যালু ফান্ড। সেই ভ্যালু তারা স্টক খুঁজে বের করা অমুক তমুক খুব একটা কী হয় কি জানে, ঠিকমতো আমার পছন্দের মতো হয় না। তো ভ্যালু ফান্ড হচ্ছে এটা। এরপরে চলে আসছি কন্ট্রা ফান্ড। কন্ট্রা ফান্ড হচ্ছে মানে কন্ট্রা ফান্ড মেনলি মানে কন্ট্রারিয়ান বেট নেয়, মানে সবাই যে সমস্ত কোম্পানি সম্বন্ধে নিরাশ হয়ে গেছে একদম, এটা মানে কারণ অজন্যই ওই সেক্টরটার উপরে ওই সেই কোম্পানি যে ধরনের কোম্পানির উপরে ওরা খুঁজে সেই ধরনের কোম্পানি যারা একদম পরিত্যক্ত মার্কেট, যাদেরকে ভালো নজরে দেখছে না বা যাদের ভ্যালুয়েশন একদম পড়ে রয়েছে বা সবাই নেগেটিভভাবে দেখছে, বা তার মধ্যে থেকে খুঁজে তারা কন্ট্রারিয়ান বেট নিয়ে তারা ইনভেস্টিং করে, তারা হচ্ছে কন্ট্রা ফান্ড। তো কন্ট্রা ফান্ড দেখতে গেলে এক ধরনের রিস্কি, কারণ যেখানে বাজার ভাবছে সেটা সম্বন্ধে নেগেটিভ, সে তাকে ইনভেস্ট করছে সেখানে। তা কন্ট্রারিয়ান বেট নিয়ে কখনো সেই কন্ট্রা ফান্ড কখনো জিতেও যায়, কখনো হেরেও যায়। কীরকম? যদি হয়তো সবাই ভাবছে যে কিছু হবে না, সে খুব কম দামে তাকে কোম্পানিটা পেলো, দেখা গেল কোম্পানিটা দারুণ একটা মানে ফ্লারিশ করলো, তখন অন্য
ফান্ড ম্যানেজাররা সেটা ধরতে পারলো না, বা অন্য সবাই যারা ইনভেস্টররা তারা ধরতে পারলো না, এরা ধরে নিল, ফলে এদের গেনটা খুব ভালো হলো। এটা হয়। আবার কন্ট্রাবেড নিতে যে অনেক কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে, এটা হয়। কন্ট্রাবেড নেই তো, মানে রিস্ক কিছুটা বেশি থাকে। এটা হচ্ছে কন্ট্রা ফান্ড। কন্ট্রা ফান্ডের পর এরপর আসছি সেক্টোরিয়াল ফান্ড বা থিমেটিক ফান্ড। সেক্টোরিয়াল ফান্ডটা কি? সেক্টোরিয়াল ফান্ড হচ্ছে কোনো সেক্টরে এরা মূলত ইনভেস্ট করে। 80% পোর্শন একটি নির্দিষ্ট সেক্টরে ইনভেস্ট করে হচ্ছে সেক্টোরিয়াল ফান্ড। কীরকম? মানে যখন ফার্মা মনে হচ্ছে যে ফার্মা ছুটবে, তখন এরা তাদের 80% পোর্শন ফার্মা ওরিয়েন্টেড সেক্টরে, ফার্মা স্টকেতে ইনভেস্ট করবে। তাতে তো তাদের কোনো বাধ্যবাধকতা নেই যে স্মল ক্যাপ ফার্মার স্মল ক্যাপ নিতে পারবে না বা লার্জ ক্যাপ নিতে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তাদের 80% পোর্শন ওই সেক্টর, মানে ওই থিমের, মানে ওই সেক্টরের উপরে, ফার্মা সেক্টরের হবে। বা আইটি কোম্পানি যারা থিমেটিক সেক্টরাল ফান্ড হয়, তারা তাদের 80% পোর্শন আইটি স্টকের উপরে ইনভেস্ট করতে হবে। একটি নির্দিষ্ট সেক্টরের উপরে ফোকাস করে এই ধরনের ফান্ডে ইনভেস্ট করা হয়। কিন্তু এই ধরনের ফান্ডরা খুবই রিস্কি, সবার জন্য নয়। একদম সেক্টরাল বা থিমেটিক ফান্ড সবার জন্য নয়, মানে এটা খুবই রিস্কি। আমরা কখন সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করি? আমরা যারা মার্কেট সম্বন্ধে খুব ভালো মোটামুটি বুঝতে পারি যে এরপর এই সেক্টরটা ছুটবে, তখন একটা যদি ওই সেক্টরের কোম্পানি নিই, সেখানে যদি রিস্ক বেড়ে যায়, সেই কোম্পানিতে ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট না করে আমরা সেক্টরিয়াল ফান্ডে ওই সেক্টরের যে ফান্ড আছে তাতে ইনভেস্ট করি। তাহলে কী হলো? আমরা ওই সেক্টরের হয়তো 30-20টা কোম্পানির উপরে আমাদের ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফিকেশন হলো। তাহলে যখন ওই সেক্টরটা ছুটলো, হয়তো আমি যে কোম্পানিতে ডাইরেক্ট টিম্যাট থেকে কোনো শেয়ার কিনলে ওই সেক্টরে একটি কোম্পানি ধরলাম, সেই কোম্পানিটা একমাত্র ছুটলো না, বাকি ওই সেক্টরের বাকি সবাই ছুটে দিল, এরকম হয় অনেক ক্ষেত্রে। ওই জন্যে আমরা একসঙ্গে এক বাঞ্চ অফ, মানে একটা নির্দিষ্ট সেক্টরে শেয়ার কেনার জন্যে সেক্টরিয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকি। তাহলে আমি ধরছি যে আমি ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে ইনভেস্ট করব। তো আমি ইনফ্রাস্ট্রাকচার যদি একটা কোম্পানি থার্ম্যাক্স কিনি, কিংবা একটা কোম্পানি, কোনো একটা কোম্পানি আমি L&T কিনি, হয়তো আমি ধরে নিচ্ছি যে সে সময় বাকি সব কোম্পানিগুলো ওই একই সেক্টরে ছুটে দিল, ওই কোম্পানিটা ছুটলো না, আমার তো ভুল হতে পারে। সেই জন্য আমি ইনফ্রাস্ট্রাকচারের উপরে আমি বলে যাচ্ছি, তখন ইনফ্রাস্ট্রাকচারের একটা মিউচুয়াল ফান্ড নিলাম। তাতে কী হলো? আমার ইনফ্রাস্ট্রাকচারের 30টা শেয়ারে আমার চালানো হয়ে গেল ইনভেস্টিংটা। তখন ওই ইনফ্রাস্ট্রাকচারটা খুব ছুটলে আমি পুরো তার সেক্টোরিয়াল বেনিফিটটা নিলাম। এইভাবে এই জন্য আমরা মানে সেক্টোরিয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকি। কিন্তু সেক্টোরিয়াল ফান্ডের সমস্যাটা হচ্ছে, বা থিমেটিক ফান্ডের সমস্যাটা, থিমেটিক ফান্ডটা ওই একই রকম ব্যাপার। হয়তো আমি ইনফ্রাস্ট্রাকচারে বলে যাচ্ছি, শুধুমাত্র ইনফ্রা কোম্পানিগুলো নিতে হবে এরকম ব্যাপারটা নয়। ওই ধরুন ইনফ্রার সঙ্গে রিলেটেড হচ্ছে ব্যাংক, তাহলে ব্যাংকটাও কিছুটা পোর্শন নিলাম। সিমেন্টও ইনফ্রার মধ্যে পড়ে, তাতেও কিছুটা পোর্শন নিলাম। কিছুটা ডাইরেক্ট ইনফ্রা কোম্পানি নিলাম, ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড যে ধরনের কোম্পানিগুলো আছে সেগুলোও নিলাম। টোটাল ওই থিমের মধ্যে, ইনফ্রার মধ্যে পড়লো। এভাবে আমরা থিমেটিক ফান্ড বা সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করে থাকি। কিন্তু সেক্টরাল ফান্ডের সবচেয়ে যেটা সমস্যা, সেটা হলো যে যদি আমরা ওই মানে কোন সেক্টরটা এর পরে উঠতে চলেছে বা কোন সেক্টরটা এরপরে পড়তে চলেছে যদি ঠিকমতোভাবে বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের মানে লসের পরিমাণটা প্রচণ্ডভাবে হয়ে যাবে। হয়তো একটা সেক্টর ছুটে দেওয়ার পর হয়তো 5 বছর আর ছুটবে না, আমরা কিন্তু ওখানে ট্র্যাপিং হয়ে আটকে রয়ে যাবো এই মিউচুয়াল ফান্ডে। আমাদের কোনো রিটার্ন দেবে না, উল্টে কমে রয়ে যাবে। ঠিক টাইমে আমাদেরকে কোন সেক্টরটা উঠতে পারে ভেবে আমাদের ওই সেক্টরাল ফান্ডে ঢুকতে হবে, এবং কোন সময় ওখান থেকে ওটা টপিং আউট করছে সেটা বুঝে আমরা ওই সেক্টরটা থেকে বেরিয়ে যেতে হবে। ফলে মার্কেট সম্বন্ধে প্রচণ্ড ওয়াকিবহাল না হলে সেক্টরাল বা থিমেটিক ফান্ডে একদম ইনভেস্ট করা উচিত নয়। এর পরের যে ফান্ড হচ্ছে ইএলএসএস ফান্ড। ইএলএসএস ফান্ডটা কি? ইএলএসএস ফান্ড হচ্ছে ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম বলে এই ফান্ডটাকে। এটা হচ্ছে ট্যাক্স বাঁচানোর জন্য মূলত ইউজ করা হয়। 80C যে ধারা আছে ইনকাম ট্যাক্সের, 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচানো যেত, 1.5 লাখ টাকা ইনকাম পর্যন্ত তার সেভ হয়। সেই
ছাড় পাওয়ার জন্যে যখন কোনো ফান্ডে ইনভেস্ট করা হয়, এটা হচ্ছে ইএলএসএস, ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম বলে এই ফান্ডটাকে, এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হয়। এতে কি সুবিধা, এটা মূলত ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মতনই কাজ করে। এর বেশিরভাগ পোর্শনটাই ইকুইটিতে ইনভেস্ট করে এবং যেমন 80C ধারার ট্যাক্স ছাড় দেয়, তেমন তার সঙ্গে এটা 3 বছর তেমন লক ইন পিরিয়ড আছে। মানে যদি আমরা 3 বছরের অন্য মিউচুয়াল ফান্ড কী হয়, যে সমস্ত ওই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, এদের মধ্যে 1 বছরের কমে যদি আমরা ফান্ড মানে যে ইনভেস্টমেন্ট থেকে বিক্রি করে বেরিয়ে যাই, তাহলে আমাদের রিডিম করে নিই, তাহলে আমাদের 1% নর্মালি এটাকে এক্সিট লোড হিসেবে কেটে নেয়। কিন্তু 1 বছরের পরে ওই মিউচুয়াল ফান্ড থেকে যদি বেরিয়ে যায়, তখন কোনো এক্সিট লোড কাটে না। কিন্তু ইএলএসএস ফান্ডে যদি ইনভেস্টমেন্টের 3 বছরের মধ্যে আমরা বেরিয়ে যাই, তাহলে আমাদের ওখান থেকে প্রায় 3 বছরের মধ্যে বেরোলেই 3% প্রায় এক্সিট লোড কাটে। তো এটা 3 বছর লক, বা অনেক সময় বেরোনো বোধহয় যায় না, মানে লক ইন পিরিয়ড থাকে 3 বছর। তো এই হচ্ছে, এবং কিন্তু রিটার্ন ওই ফ্লেক্সি ক্যাপের মতনই রিটার্ন দেয়। বেশিরভাগ পোর্শনটা ইকুইটিতে ওই লার্জ ক্যাপ কোম্পানি ঘেঁষা ইনভেস্টমেন্ট করে আর কি এরা। তো এটা হচ্ছে ইএলএসএস ফান্ড। আর একটা ফান্ড আছে ইন্ডেক্স ফান্ড, ইটিএফের মতো। ইটিএফ বলে যেমন বলেছিলাম যে বাঞ্চ অফ স্টক একসঙ্গে কিনে নেওয়া, কোনো ইন্ডেক্সকে একসঙ্গে কিনে নেওয়া, সেরকম ইন্ডেক্স ফান্ডেও আমরা ফান্ড ম্যানেজারকে টাকা দিই বা ফান্ড হাউসকে, এএমসিকে টাকা দিই, ওরা আমাদের টাকাটাকে ইন্ডেক্সে করে। মানে প্রত্যেকটা ওই যে ধরো আমি কোনো একটা হয়তো কোনো একটা কোম্পানির, এইচডিএফসি বা এসবিআই বা যে কোনো কোম্পানির আমরা একটা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছি, তখন কী হবে, আমাদের যে ইনভেস্টমেন্টের পোর্শনটা একটা নিফটিতে 50টা কোম্পানির যে ভাগ আছে, যে পোর্শন আছে, সেই অনুপাতেই আমাদের ইনভেস্টমেন্টটা ওই 50টা কোম্পানিতে চালিয়ে ইনভেস্ট করে দেওয়া হবে। এটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ডের রিটার্ন খুব বেশি আসে না, ওই ইন্ডেক্সের সমান রিটার্ন আসে, তেমন ওর মানে এক্সপেন্স রেশিও, মানে মিউচুয়াল ফান্ড ম্যানেজ করার জন্য যে মানে দক্ষিণা নেয়, সেটা কম হয় কিছুটা। ইন্ডেক্সের মতো রিটার্ন আসে যে ইন্ডেক্স ফান্ড। মোটামুটি আমি সব রকম মিউচুয়াল ফান্ড নিয়েই আলোচনা করলাম। আশা করি অনেকটা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এছাড়াও আরও দু রকম মিউচুয়াল ফান্ড আছে। একটা হচ্ছে অরবিট্রাজ। যে সমস্ত ফান্ড অরবিট্রাজ করে মার্কেট থেকে টাকা রোজগার করে, তারা হচ্ছে অরবিট্রাজ ফান্ড। অরবিট্রাজ খুব একটা ইনভেস্ট খুব একটা লোকে করে টোরে না। অরবিট্রাজ কী জিনিস আমি পরের দিন আলোচনা করব, আর পরে আলোচনা করে নেবো। আর একটা হচ্ছে ফান্ড অফ ফান্ডস, মানে কিছু মিউচুয়াল ফান্ড আছে যারা পাবলিকের কাছে টাকাটা নিল, টাকাটা নিয়ে তারা অন্য কোনো মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দিল, সেটা হচ্ছে ফান্ড অফ ফান্ডস। এটা খুব একটা কাজে টাজে লাগে না, ওই আরবিট্রাজ আর ওই ফান্ড অফ ফান্ডস এগুলো কাজে লাগে না। তো মেন যেগুলো পোর্শন, আমি সেই ইকুইটি ফান্ডের সেই 13টা ভাগ আলোচনা করলাম এই ভিডিওতে। আরেকটা কথা, যে আমরা সাধারণত আমাদের রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী ইনভেস্ট করব। আমরা যারা হাই রিস্ক নিতে অভ্যস্ত, তারা নর্মালি বেশিরভাগ পোর্শন মিড স্মল ক্যাপে করে থাকি, এবং মানে কম পোর্শন ফ্লেক্সি ক্যাপে করে থাকি। আমরা বাকি এতে যাই না, বাকি মিউচুয়াল ফান্ডে যাই না। তার মধ্যে যাদের নর্মাল রিস্ক প্রোফাইল, তারা ফ্লেক্সি ক্যাপ 50% এবং বাকি 50% লার্জ আর মিড ক্যাপের মধ্যে ইনভেস্ট করতে পারে। আর কিছুটা পোর্শন, যে পোর্শনটা তাদের মানে মাঝে মাঝেই লাগতে পারে, হঠাৎ করে কোনো টাকার জন্য ব্যাকআপ লাগতে পারে, ইমার্জেন্সি ফান্ড যদিও রয়েছে, তার সঙ্গে কিছু ব্যাকআপ লাগতে পারে, এরকম অংশ কিছু সামান্য মানে লার্জ ক্যাপ ফান্ডে করে রাখতে পারে। তাতে লার্জ ক্যাপ ফান্ডে উত্থান পতন মার্কেট করলেও খুব একটা পড়ে না, আর মার্কেট উঠলেও খুব একটা উঠে না। ওই একটা মানে সেভিংসে না রেখে কিছুটা ইকুইটি রিটার্ন পাবো এরকম ভেবে আমরা কিছুটা পোর্শন লার্জ ক্যাপে করি। বাকি আমাদের যে টোটাল যেটা আমরা ইকুইটি ইনভেস্ট করবো, সেটা মূলত ফ্লেক্সি ক্যাপ এবং লার্জ মিড স্মলের মধ্যে আমরা ভাগ করে দিতে বলি। এই স্মল এবং মিড ক্যাপে যেমন প্রচণ্ডভাবে তার যখন মার্কেট ছোটে প্রচণ্ড বেশি রিটার্ন দেয়, ছোটে স্মল ক্যাপ প্রচণ্ড বেশি ছোটে, আবার যখন পড়ে তখন স্মল ক্যাপ সবচেয়ে বেশি পড়ে। মিড ক্যাপও যখন ছুটবে তখন স্মলের থেকে একটু কম ছুটবে, যখন পড়বে তখন স্মলের থেকে একটু কম পড়বে। এবং ফ্লেক্সি ক্যাপের তার থেকে মানে ছোটেও যেমন কম, পড়েও তেমন কম। তাই এইভাবে মানে বিহেভ করে। এবার রিস্ক প্রোফাইল অনুযায়ী ইনভেস্ট করা উচিত। আমি এই বিষয়টা নিয়ে পরের দিনে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি এডুকেশনাল এবং নলেজ পারপাসের জন্য বানানো। কোনো ইকুইটি, সেটা শেয়ার বা মিউচুয়াল ফান্ড, কোনো কিছু কেনা বা বিক্রির জন্য কোনো রকম রেকমেন্ডেশন নেই।
বাজার বিনিয়োগগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগ বা ইনভেস্ট করার আগে নিজে রিসার্চ করুন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন।